হ্যালো, ওয়েলকাম। সো আজকে আমরা পড়তে চলেছি রিফ্লেকশন অফ লাইট। সো দেখ, প্রথমে আমরা যেটা দেখব, হোয়াট ইজ লাইট। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ছবিতে দেখতে পাচ্ছিস, এই যে ছবিটা তোলা হয়েছে, দিস ইজ কল্ড আ নেবুলিয়া। নেবুলিয়া কি? নেবুলা হলো অনেকগুলো গ্যাসের ক্লাউডস মানে কি? ধর হাইড্রোজেন, হিলিয়াম, এই টাইপের অনেকগুলো গ্যাস। এই গ্যাসগুলো যখন একটা কেন্দ্রে, এমন একটা জিনিসকে কেন্দ্র করে ঘোরে যে যার কিনা গ্র্যাভিটি খুব বেশি, তখন সেই যে ক্লাস্টারটা তৈরি হয় তাকে বলা হয় নেবুলা। এবার এই নেবুলার গুরুত্ব কী? দেখ, নেবুলার সেন্টারে তুই একটা ব্রাইট স্টার দেখতে পাচ্ছিস তো? এই যে স্টারটা, এটা হচ্ছে নেবুলার একেবারে সেন্টারে থাকা স্টার। আসলে এটা একটা ব্ল্যাক হোল। তো এই যে স্টারটা, এই স্টারটাকে কেন্দ্র করে এই গ্যাসগুলো ঘুরে বেড়াচ্ছে নেবুলার চারপাশে, ঠিক আছে? এবার এরকমই আরেকটা নেবুলার ছবি দেখতে পাচ্ছি, সেইখানে রয়েছে। এই যে নেবুলাগুলো, এই ছবিগুলো তোলা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে, যেটা কিনা 2023 সালে নাসা লঞ্চ করে। দেন এই যে এটাও একটা নেবুলার ছবি। সো এই নেবুলার ছবি দিয়ে আমরা করব কি? দেখ, নেবুলা তারার জন্ম দেয়। তারা কীভাবে জন্ম হয়? ধর নেবুলার মধ্যে যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো যখন নেবুলার কেন্দ্রে থাকা এই স্টারগুলো, নেবুলার কেন্দ্রে থাকা খুব হাই গ্র্যাভিটিওয়ালা ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখনই কী হয়, এই গ্যাসগুলো দলা হয়ে মানে কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে একটা ব্ল্যাক হোল। কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে একটা স্টার। স্টার ফর্ম হওয়ার পরে ওই স্টারের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। এবার হাইড্রোজেন ক্রমাগত দুটো হাইড্রোজেন পরমাণু জুড়ে গিয়ে হিলিয়াম পরমাণুতে কনভার্ট হয়। আর এই যে শক্তিটা, এটাই মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম কনভার্ট হলে যে এনার্জিটা রিলিজ করে, ওই এনার্জিটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। আর এই নিউক্লিয়ার এনার্জিটাই কিছু এনার্জি প্যাকেটসের আকারে, ছোটো ছোটো এনার্জি প্যাকেটের আকারে নির্গত হয়, যেগুলোকে আমরা বলি কোয়ান্টাম কোয়ান্টাম প্যাকেটস। আর এই কোয়ান্টাম প্যাকেটসগুলোই, এক একটা কোয়ান্টাম প্যাকেটসই হলো গিয়ে এক একটা ফোটনস। তার মানে হোয়াট ইজ ফোটন? ফোটন ইজ অ্যান এনার্জি প্যাকেট। এনার্জি প্যাকেট বলতে কী বোঝানো হচ্ছে? লেটস সে এরকম একটা প্যাকেট, মাইটোকন্ড্রিয়া তোরা দেখেছিস তো যেরকম প্যাকেটের মতো হয় না, বাদামের খোলসের মতো, ওই রকমই একটা বাদামের খোলস, যার ভেতরে একটা পার্টিকুলার ওয়েভলেংথের কিছু লাইট রয়েছে, এটাকেই ফোটন বলে। সো আমার বলার পয়েন্ট এটাই যে, হ্যাঁ, সো আমরা যেখানে ছিলাম, লাইক একটা ফোটন। তো এই যে রাতের আকাশ আমরা দেখি, এই যে তুই একটা দেখতে পাচ্ছিস রাতের আকাশের ছবি, এই যে নাইট ভিউ, এটা প্রত্যেক বছর 10% করে কমে যাচ্ছে। এই যে পার্টটা দেখছিস না, এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা যেই গ্যালাক্সির অংশ। তো দেখতেই পাচ্ছিস পাহাড়ি অঞ্চল থেকেই একমাত্র ছবিগুলো তুললে স্পষ্ট ওঠে, কারণ আজকাল তুই আকাশে দাঁড়িয়ে এইরকম এত সংখ্যক তারাও তুই দেখতে পারবি না আকাশে, কারণ এতটাই লাইট পলিউশন চলছে। তো এটা একটা কনসার্নের বিষয় যে আমাদের সচেতন হওয়া উচিত আরও লাইট কমানোর বিষয়ে। নাহলে আরও 10 বছর পরে হয়তো দেখা যাবে যে আমরা আকাশের কিছুই দেখতে পাচ্ছি না। এটা একটা দুঃখের বিষয়। সো এভরি ইয়ার নাইট স্কাই ভিজিবিলিটি ইজ ড্রপিং বাই 10%, এটা একটা কনসার্নের বিষয়। সো আমরা যেখানে ছিলাম যে হোয়াট ইজ ফোটন, আর কীভাবেই বা ফোটনের সৃষ্টি হয়। সো দেখ, আমি একটা ডায়াগ্রাম আঁকি, লাইক এইটা, লাইক আমি একটা স্টার আঁকছি, মনে কর এটা একটা স্টার। এই স্টারের মধ্যে অনেক রকমের রিয়াকশান হচ্ছে। কীরকম রিয়াকশান? নিউক্লিয়ার রিয়াকশান, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। লাইক দুইখানা হাইড্রোজেন অ্যাটম জুড়ে গিয়ে একটা হিলিয়াম অ্যাটম তৈরি করে। আর এই যে হিলিয়াম অ্যাটমটা তৈরি হচ্ছে, এই প্রসেসের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করছে। এই এনার্জিগুলো কীভাবে রিলিজ করে? এগুলো তো আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো একটা ফোটনের আকারে বেরোবে। ফোটনের আকারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো বেরোয় এবং স্পেসের মধ্যে দিয়ে এগিয়ে চলে। কীভাবে এগিয়ে চলে? না, ধর লেটস সে এটা একটা ফোটনের মধ্যে কী আছে? একটা নির্দিষ্ট ওয়েভলেংথের লাইট। ধরা যাক এটা এই অরেঞ্জ কালারের ফোটন।
আর এই ফোটনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো এইভাবে স্পেসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, ঠিক আছে? ধর আমি গ্রিন কালারের একটা ফোটন আঁকছি, এটা ধর গ্রিন ফোটন। গ্রিন ফোটনটা এইভাবে স্পেসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, ঠিক আছে? এবারে ধর আমাদের এইখানে রয়েছে আমাদের সবার পিতা, দ্য গ্রেট সান। তারপরে এইখানে রয়েছে আমাদের হাউস, মানে নান আদার দ্যান আর্থ। এবার সেই ফোটনের গল্পে আসি। ধর সূর্যের এই অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা বলি করোনা, এখান থেকেই করোনা ভাইরাসের নামটা এসছে। করোনা মিন্স ক্রাউন। আর সূর্যের যে বাইরের সারফেসটা, এটাকে এইটার মতনই অনেকটা দেখতে করোনা ভাইরাস, তাই এটার নাম ছিল করোনা। সো যাই হোক, এইখানে কিছু ফোটন পার্টিকেল তৈরি হচ্ছে। এই ফোটন পার্টিকেলগুলো তারপরে স্পেসের মধ্য দিয়ে ট্র্যাভেল করে আর্থে আসছে। এবার যখন আর্থে আসলো, ধর আকাশের মধ্যে দিয়ে আর্থে এসে পৌঁছলো, আসার পরে এখানে ধর আমি একটা টেলিস্কোপ নিয়ে বসে আছি, ঠিক আছে? এবারে এই টেলিস্কোপের মধ্যে আমি সূর্যের একটা ইমেজ দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি বলবো? ইমেজ। এই যে ইমেজ দেখতে পাচ্ছি, এটা কি করে দেখতে পাচ্ছি? টেলিস্কোপে যদি আমি এটা রিফ্লেক্টিং টেলিস্কোপ ইউজ করি, তাহলে এই যে সূর্যের আলোগুলো পৌঁছচ্ছে, টেলিস্কোপে একটা মিরর থাকে। মিররে রিফ্লেক্ট করার পরে এই লাইটগুলো একটা পয়েন্টে এসে কেন্দ্রীভূত হয়। এই পয়েন্টটাকে আমরা বলি ফোকাস। এবারে আমি কি করি, এই ফোকাসের মধ্যে দিয়ে আমি একটা এরকম একটা কি বলবো, মিরর বা একটা এরকম টেলিস্কোপের ওই চোখ দিয়ে যেটা দেখে আইপিস লাগিয়ে এখানে আমার চোখটা বসিয়ে, তারপরে আমি এই টেলিস্কোপের মধ্যে দিয়ে আমার এই চোখটাকে বসিয়ে তারপরে আমি যা দেখার দেখি। এবার ধর এখানে যদি সূর্য না হয়ে, এখানে কোনো একটা সূর্যের জায়গায় যদি কোনো একটা সরি হ্যাঁ, হয়ে যায় এসব ছোটোখাটো ভুল। সো যদি এখানে সূর্য না হয়, কোনো একটা তারা থাকতো, লেটস সে সূর্যের পাশে আমাদের নিকটবর্তী যেটা তারা আছে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি থেকে কোনো একটা ফোটন টেলিস্কোপের মধ্যে আসলো, এসে এই যে মিররটা রয়েছে টেলিস্কোপের, এই মিররে রিফ্লেক্ট করলো আলোটা। করার পরে এই আলোটা তারপরে আমার ভিউ ফাইন্ডারের মধ্যে দিয়ে টেলিস্কোপের মাধ্যমে আমার চোখে এসে পৌঁছলো। তো এইভাবে আমরা একটা কোনো বস্তুর ছবি বা ইমেজ দেখতে পাই, ঠিক আছে? দেন আমি চলে আসি নেক্সট পয়েন্টে। তো ধর এই যে আমরা কোনো বস্তুর ইমেজ দেখতে পারি, এইটাই যদি আমি একটা রিফ্লেক্টিং টেলিস্কোপে দেখি, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি রিফ্লেকশন। মানে এবার আসি পড়াশোনার বিষয়ে। ধর কোনো একটা সোর্স আছে, লেটস সে এটা একটা সান বা কোনো একটা স্টার, সেখান থেকে একটা আলো এসে পড়ছে। কোথায় পড়বে? না, যেই বস্তুটায় পড়বে সেটাকে আমরা বলি রিফ্লেক্টিং সারফেস। রিফ্লেক্টিং সারফেসে আলো এসে পড়ে রিফ্লেক্ট করে যায়, যেখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়। এগুলো জানিস, বাচ্চাদের জিনিস, আর বলবো না। আমি ডিরেক্ট আসি গোলীয় দর্পণে। হোয়াট ইজ গোলীয় দর্পণ, বা হোয়াট ইজ লেটস সে গোলীয় দর্পণকে কী বলে? স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর কী? সো দেখ, কালার হ্যাঁ, এটা দেখ, আমি মনে কর একটা বৃত্ত আঁকলাম। এটা একটা গোলক বা বল। এই বলের মধ্যে থেকে আমি এইটুকু একটা অংশ কাট করে নিলাম, এইটুকু একটা অংশ কেটে নিলাম। মানে ধরো এই অংশটা কীরকম দেখতে, এরকম আর এরকম একটা বাটির মতো অংশ। বাটিটা কীরকম? এই যে বাটিটা, এইটাকে আমি যদি ঘুরাই এইভাবে, ঘুরাই এইভাবে, না, এটাকে ঘোরাতে হবে। এক সেকেন্ড, ঘোর না, ঘুরছে না কেন? হ্যাঁ, দেখ, এই যে ধর আমি একটা গোলক আঁকলাম। এই গোলকের মধ্যে
এইটুকু অংশকে আমি কেটে নিলাম, এইটুকু অংশ কেটে নিলাম। কেটে নিলে এটা কীরকম দেখাবে? ধর এরকম একটা বাটি, বাটিটা আমি যদি একটু কায়দা করি তাহলে দেখ, এই বাটিটাকে আমি নিয়ে গোলকের মধ্যে সেট করে দিতে পারলাম না? তার মানে এই যে বাটিটা, এইটা হচ্ছে গোলকের একটা অংশ, এটাকেই আমরা বলি স্ফেরিক্যাল মিরর। ঠিক আছে? তাহলে স্ফেরিক্যাল মিরর আর কিছুই না, জাস্ট একটা গোলকের অংশ। ঠিক আছে? সো এবার আমরা দেখব যে স্ফেরিক্যাল মিরর নিয়ে একটু কাজ করব। দেখ, এখানেই করি, হ্যাঁ। সো আমার কাছে একটা স্ফেরিক্যাল মিরর আছে। এই স্ফেরিক্যাল মিররটা একটা স্ফিয়ারের অংশ বা একটা গোলকের অংশ। এবার এটা স্ফেরিক্যাল মিরর দুই ধরনের হয়, একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল। তো যেখানে ছিলাম, এটা একটা স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর দুই রকম হয়। যদি আমি এই মিররটার এই যে এই সাইডটা আছে মানে বাইরের দিকটা, এই সাইডটাকে যদি আমি কোনোভাবে ঘষে দিই, তাহলে কী হবে, মিররটা এই সাইডে আলো পড়বে না। তাহলে এইটাকে আমরা বলে দেবো হচ্ছে গিয়ে মানে যেহেতু এই সাইডটায় দেখ, এই সাইডে আলো আসতে পারছে, তাহলে এটা হয়ে গেল অবতল। অবতল মানে হচ্ছে গিয়ে কনকেভ। কনকেভ কেন? এটার একটা ট্রিক আছে। দেখ, এই যে মিররটা, এই দেখ, এটা একটা অবতল দর্পণ তো। অবতলটা কীরকম? একটা গুহার মতো, তাই এটা হয়ে গেল কেভ। আর এই যে মিররটা, এটাকে আমরা বলবো কনভেক্স। এটা হয়ে যাবে কনভেক্স, আর এটা হয়ে যাবে কনকেভ। ঠিক আছে? সো এবারে আমরা আসি মিররের কিছু প্রপার্টিতে। লাইক, এটা যদি একটা মিরর হয় আমার কাছে, এটা একটা মিরর। কীরকম মিরর? এটা হচ্ছে একটা উত্তল মিরর, উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। এখানে এই যে উত্তল দর্পণটা, এটা তো একটা বৃত্তের অংশ, রাইট? এটা একটা বৃত্তের অংশ। এই যে বৃত্তটা, এই বৃত্তের যে সেন্টারটা, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, এটার নাম রেডিয়াস অফ কার্ভেচার। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ডিনোট করি, তুই ও দিয়ে বলতে পারিস, ও, এটা হচ্ছে ও। এবারে আমরা এই যে দর্পণটা পেলাম, এই দর্পণের রেডিয়াস অফ এই দর্পণের যে একেবারে মধ্যবিন্দুটা, এটাকে আমরা বলবো পোল। দর্পণের পোল বা বাংলায় মেরু। ঠিক আছে? দর্পণের পোল বা মেরু, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এবার দর্পণের পোল বা মেরু আর রেডিয়াস অফ কার্ভেচার, এই দুটো পয়েন্টকে যুক্ত করছে যে সরলরেখাটা, এই দুটো পয়েন্টকে যে সরলরেখাটা যুক্ত করছে, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। কী বলে? প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বা বাংলায় যাকে বলা হয় প্রধান মেরু। ঠিক আছে? এই যে রেখাটা, এটা হচ্ছে প্রধান মেরু বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবারে হ্যাঁ দেখ, এবারে আমরা আসবো অ্যাপারচার কী। দেখ, এই আমি একটা লেন্স আঁকলাম, লেটস সে এইটা আমার লেন্স, এটা হলো কি আমার লেন্স। এই যে লেন্সটা, এর যে দৈর্ঘ্যটা, মানে এখান থেকে শুরু করে এত অবধি, এই যে এইটুকু যে লেংথটা, এইটুকু লেংথ, এইটাকে আমরা বলবো অ্যাপারচার। অ্যাপারচার বা বাংলায় উন্মেষ। এবার দেখ, যদি আমাকে কখনো যদি বলে ক্ষুদ্র উন্মেষযুক্ত মিরর, মানে মিররটা খুব ক্ষুদ্র। বৃহৎ উন্মেষযুক্ত মিরর মানে মিররটা খুব বড়। এবার আমি যদি একটা মিরর নিই, একটা মিরর, এই মিররের এই মিররের এই মিররের এটা হলো কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এই পয়েন্টটাকে আমরা বলছি কি রেডিয়াস অফ
সেন্টার অফ কার্ভেচার, যেটাকে আমরা বলবো সি দিয়ে ডিনোট করছি। এই পয়েন্টটা হলো গিয়ে কি মিররের মেরু, যেটাকে আমরা বলবো পোল পি। আর এইটা একটা গোলকের অংশ, ঠিক আছে। আর এই যে লাইনটা, এই পি আর সিকে কানেক্ট করেছে যে লাইনটা, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। এবারে এই মিররের এই যে এইটুকু লেংথ, এই যে এখান থেকে শুরু করে এতটুকু যে লেংথ, এটাকে আমরা বলবো কি এর অ্যাপারচার বা উন্মেষ, অ্যাপারচার বা উন্মেষ, ঠিক আছে। এবারে ধর এই মিররটা এইখান থেকে এত অবধি, এম থেকে এম ড্যাশড মিররের নাম। এই মিররটা ওর কেন্দ্রে মানে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যেই অ্যাঙ্গেলটা তৈরি করছে থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি, এই অ্যাঙ্গেলটার নাম হয়ে যাবে উন্মেষ কোণ, ঠিক আছে, বা অ্যাপারচার অ্যাঙ্গেল, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ, ভালো করে শুনবি নেক্সট পয়েন্টটা। আমি যদি বলি আমার কাছে একটা উত্তল আমার কাছে একটা উত্তল দর্পণ আছে, কনভেক্স মিরর। সেই কনভেক্স মিররে এইভাবে আমরা ডিনোট করি কনভেক্স মিররকে, রাইট। সো এই কনভেক্স মিররে এইটা হলো গিয়ে সেন্টার অফ কার্ভেচার, এই পয়েন্টটাকে আমরা বলি পোল। আর পোল, আর এটা হলো গিয়ে যে পিআরসিকে যুক্ত করছে যে রেখাটা, এটা কি ব্যাসার্ধ, কিস ব্যাসার্ধ, এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। এবার এই বক্রতা ব্যাসার্ধ আর বক্রতা ব্যাসার্ধকে যদি এক্সটেন্ড করে দেয়, মানে সেন্টার অফ কার্ভেচার আর পোলকে যুক্ত করছে যে সরলরেখাটা, সেটাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। আমি এই কথাটা বারবার বলবো যাতে তুই ভালো করে ক্ল্যারিটি আসে। যতবারই মিরর আঁকবো ততবারই এই পয়েন্টগুলো আমি তোকে চিহ্নিত করে দেবো, ঠিক আছে। এবারে ধর আমি বললাম একটা রশ্মিটা কীরকম, একটা কালার নিই, হ্যাঁ, ধর একটা আলোক রশ্মি এসে পড়লো মিররের উপরে, এটা এই পয়েন্টটা এম, আর এই পয়েন্টটা হচ্ছে এম ড্যাশড, ঠিক আছে। একটা আলোক রশ্মি মিররের উপর এসে পড়লো, পড়ার পরে কি হবে, আলোক এই এই আলোক রশ্মিটা যদি, এবার দেখ আগে এই কনসেপ্টটা বোঝ, আলোক রশ্মিটা যদি মিররের একেবারে প্রান্তের দিকে এসে পড়ে, মানে মিররটা যেই মিররের একেবারে ধারের দিকে পড়ে, তাহলে সেটাকে আমরা বলবো প্রান্তিক রশ্মি, ঠিক আছে। এবারে যদি এই যে রশ্মিটা রয়েছে, এই রশ্মিটা যদি মিররের প্রান্তে না গিয়ে একেবারে এই পোলের কাছাকাছি, মানে মেরুর খুব নিকটবর্তী এসে পড়ে, তাহলে এই রশ্মিটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। তাহলে যেই রশ্মিটা দর্পণের খুব মেরুর খুব কাছে এবং প্রধান অক্ষর সমান্তরালভাবে আর মেরুর খুব কাছাকাছি এসে পড়বে, সেই আলোক রশ্মিটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। আর যেই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল এবং মেরুর থেকে অনেকটা দূরে এসে পড়বে, তাকে আমরা বলবো প্রান্তিক রশ্মি বা মার্জিনাল রে, ঠিক আছে। এবারে এবারে আমরা দেখব ফোকাসের আলোচনায়। ফোকাস কি, দেখ, ধর এইটা আমার কাছে একটা উত্তল লেন্স, এটা আমার কাছে একটা, আরে কী রে, ওয়েট আ মিনিট, এটা একটা উত্তল লেন্স। এবারে এই লেন্সের এটা হলো গিয়ে প্রধান অক্ষ, এটা হলো গিয়ে পোল, এটা হলো গিয়ে
সেন্টার অফ কার্ভেচার। এখানে একটা আলোক রশ্মি এসে পড়লো। এবার আলোক রশ্মিটার কী হবে? আমরা কি জানি যে একটা মিররের মধ্যে যখন আলোক রশ্মি মিরর বা কোনো রিফ্লেক্টিং সারফেসে যখন একটা আলোক রশ্মি এসে পড়ে, তখন সেই আলোক রশ্মিটা তোর সেই আলোক রশ্মিটা প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হয় আলোক রশ্মিটার, এটা আমরা জানি তো। প্রতিফলন আর আপতন কোণ যে সমান হয়। তো তুই সেন্টার অফ কার্ভেচার যেটা রয়েছে ওইটার থেকে একটা লম্ব টেনে দে। কীরকমভাবে টানবি দেখাচ্ছি। লাইক এরকম। এই সেন্টার অফ কার্ভেচার থেকে তুই একটা এইভাবে লম্ব টানলি। এই লম্বটাকে আমরা কী বলি? অভিলম্ব। এটা হচ্ছে গিয়ে ওই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এর সাথে যদি এই আপতিত রশ্মিটা আই কোণ উৎপন্ন করে, তাহলে যে প্রতিফলিত রশ্মিটা পাবো, সেই প্রতিফলিত রশ্মিটাও সেম অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। মানে প্রতিফলিত রশ্মিটাও এখানে একই কোণ উৎপন্ন করবে, যেটা হচ্ছে কিনা আই। ঠিক আছে? এই প্রসেসে তুই সবসময় মনে রাখবি যে কী প্রতিফলিত হলে কীরকম কী হবে। এবার যদি একটা আলোক রশ্মি আসলো তো, এবার আলোক রশ্মিটা পিছন দিকে বাড়া। এটাকে পিছন দিকে বাড়ানো হলে এই পয়েন্টে এসে মিট করলো। এবারে এই যে পয়েন্টটাকে আমরা বলি ফোকাস। ফোকাস কিন্তু যে কোনো রশ্মির ক্ষেত্রে হবে না। মনে রাখবি একমাত্র যেই রশ্মিটা সমান্তরাল আর উপাক্ষীয় এবং সমান্তরাল রশ্মির ক্ষেত্রেই একমাত্র ফোকাস, এর ক্ষেত্রেই একমাত্র ফোকাসের সংজ্ঞাটা পাওয়া যাবে। মানে যদি এইটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে এটা হলো গিয়ে প্রধান অক্ষ, এটা হলো পোল, আর এটা হলো গিয়ে সেন্টার অফ কার্ভেচার। এবারে এখানে যদি একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণের উপর এসে পড়ে, পড়লো। পড়ার পরে এই রশ্মিগুলো যেই পয়েন্টে এসে মিট করবে, এই যে এই পয়েন্টটা, এইটাকে আমি নাম দিলাম F1। ঠিক আছে? এবার ধর এই মিররের উপরেই আরও একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ আরও একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়বে। আমি আঁকি আগে। এইটা একটা মিরর। এই মিররের উপরে এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপরে একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লো এইরকমভাবে। হওয়ার পরে ওরা একটা পয়েন্টে এসে মিট করলো। এই পয়েন্টটাকে আমি নাম দিলাম F2। এবারে আরেকটা মিরর আঁকলাম। এই মিররে এইটা হলো কি প্রধান অক্ষ, আর প্রধান অক্ষের উপরে কিছু সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লো। এই সমান্তরাল রশ্মিগুলো কীরকম? এই সমান্তরাল রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। মানে এই রেখাটা আর প্রধান অক্ষও সমান্তরাল, আবার এই রেখাটা আর প্রধান অক্ষ পরস্পর সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লে একটা পয়েন্টে ওরা মিট করবে। এটাকে আমি নাম দিলাম F। তাহলে দেখ, যদি লেন্সের সাথে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে পড়ে, সেটা কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নাও হতে পারে। এই রশ্মিটা আর প্রধান অক্ষ কিন্তু সমান্তরাল নয়। কিন্তু এই ডায়াগ্রামে এই যে দুটো রশ্মি এসে পড়ছে, এই রশ্মি দুটো কিন্তু এই রশ্মিটা আর এই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এরা যে পয়েন্টে মিট করবে, এই পয়েন্টটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। এই পয়েন্টটার নাম মুখ্য ফোকাস। আর
যখন আর মুখ্য ফোকাসকে বাদ দিলে মানে যদি যদি আমার এটা লেন্স হয়, এই লেন্সের উপরে একগুচ্ছ সমান্তরাল রশ্মি এসে পড়ছে। যদি এইরকমভাবে রশ্মিগুলো এসে পড়ে, এইভাবে এসে পড়ে, তাহলে ওরা একটা পয়েন্টে মিট করছে, এই পয়েন্টটায় মিট করছে। যদি রশ্মিগুলো এইভাবে এসে পড়ে, তাহলে ওরা আরেকটা পয়েন্টে মিট করছে, এইরকম একটা পয়েন্টে মিট করছে। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আর রশ্মিগুলো যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়ে, মানে এইটা প্রধান অক্ষের সমান্তরাল আর এইটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়ে, তাহলেও ওরা একটা পয়েন্টে মিট করছে। এবারে যেই রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে এসে মিট করবে, সেইটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে থাকবে। আর যেই রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল হবে না, সেই ফোকাসগুলো দেখ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে না থাকলেও চলবে। যেমন এই পয়েন্টটা, এটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর নেই, কিন্তু সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে যেই পয়েন্টটায় মিলল, সেই পয়েন্টটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেই রয়েছে। তাহলে আমি যদি একটা লেন্সকে আঁকি, এটা যদি একটা লেন্স হয়, এই লেন্সের উপরে যেই ফোকাসটা প্রধান অক্ষের উপরে আসছে, সেইটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। আর যখন রশ্মিগুলো মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, কিন্তু তেরা বেঁকাভাবে পড়ছে, কিন্তু পরস্পর সমান্তরাল ওরা। প্রধান অক্ষের সমান্তরাল নয়, কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল নয়, কিন্তু পরস্পর সমান্তরাল। সেই রশ্মিগুলো যেই পয়েন্টে এসে মিট করবে, ধর এই পয়েন্টে এসে মিট করলো, কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ এই পয়েন্টে মিট করবে, যেরকম আগে দুটো এক্সাম্পলে দেখলাম, এইগুলোকে আমরা বলবো গৌণ ফোকাস। গৌণ ফোকাস। তাহলে প্রধান অক্ষের উপর যে ফোকাসটা আছে সেটা মুখ্য ফোকাস, আর প্রধান অক্ষের উপর যেই ফোকাসগুলো নেই সেগুলো হচ্ছে গৌণ ফোকাস। তবে এই যে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসগুলো, এরকম অসংখ্য গৌণ ফোকাস থাকতে পারে, এইটা এটা 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 এটা। এই যে গৌণ ফোকাসগুলো রয়েছে, এইগুলো একটা কমন প্লেনের উপর পড়বে, একটা কমন তলের উপর। এই তলটা প্রধান অক্ষের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তলটা। এই তলটাকে আমরা বলবো ফোকাল প্লেন বা ফোকাস তল। ফোকাস তল, ঠিক আছে? এই তলটাকে আমরা বলি ফোকাস তল। মানে কোনো একটা মিররের অসংখ্য ফোকাস বিন্দুগুলো যেই তলে রয়েছে সেটা হচ্ছে ফোকাল প্লেন। আচ্ছা তুই দেখ, আমি কি এটা বলতে পারি যে একটা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস তলটা প্রধান অক্ষকে যেই পয়েন্টে ছেদ করছে, এই যে পয়েন্টটা ছেদ করলো, এই পয়েন্টটাকেই আমরা বলবো কি দর্পণের মুখ্য ফোকাস। তার মানে মুখ্য ফোকাসের আরেকটাও সংজ্ঞা হতে পারে যে প্রধান অক্ষকে এই ফোকাস তল যেই বিন্দুতে ছেদ করে সেটাই হলো গিয়ে দর্পণের মুখ্য ফোকাস। আর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, কিন্তু পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ যেই পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টগুলোকে আমরা বলবো গিয়ে এই দর্পণের গৌণ ফোকাস। আর মুখ্য ফোকাসটা থাকবে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, আর গৌণ ফোকাস আর মুখ্য ফোকাসগুলো যে সব রকম ফোকাসই একটা কমন প্লেনে থাকে, যেইটা কিনা প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রিতে থাকে। এই যে প্লেনটা, এই প্লেনটাকে আমরা বলবো ফোকাল প্লেন বা ফোকাস তল। এবার দেখ, আমরা প্রমাণ করবো কোনো একটা দর্পণের ফোকাল লেংথ মানে এফ। ফোকাল লেংথ মানে কোনটা, মানে এটা যদি একটা দর্পণ হয়, এই দর্পণের মধ্যে এই যে পোল বা মেরু পি, মেরু থেকে পোল বা মেরু, এবং এর ধর মুখ্য ফোকাসটা এখানে রয়েছে দর্পণের মুখ্য ফোকাস। পোল আর মুখ্য ফোকাসের মধ্যে যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এটাকেই আমরা বলি দর্পণের এফ ডিস্টেন্স বা ফোকাল লেংথ। এফ বা যেটাকে আমরা বলবো ফোকাল লেংথ, ঠিক আছে? আর ফোকাল লেংথ এফ, এবং এই যে পোল থেকে ধর এটা হচ্ছে গিয়ে ওর সেন্টার অফ কার্ভেচার, এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো, এই ডিস্টেন্সটাকে আমরা দিলাম আর। আর মানে
আর মানে রেডিয়াস অফ কার্ভেচার, আর ঠিক আছে। আমাকে এই যে এফ এবং আর এর মধ্যে একটা রিলেশন স্থাপন করতে হবে। কি করে করব, প্রমাণটায় আসি। ধর ধর এটা হলো গিয়ে আমার একটা মিরর। আমি প্রথমে অবতল লেন্সের প্রমাণটা দেখাই। এইটা হলো গিয়ে অবতল লেন্স, ওই অবতল দর্পণ। হুম এই অবতল দর্পণের এইটা হলো গিয়ে অবতল দর্পণে এইটা হলো গিয়ে অবতল দর্পণের মুখ্য ফোকাস, এই প্রধান অক্ষ। আর প্রধান অক্ষ আর দর্পণটা যেই পয়েন্টে ছেদ করছে এটা হলো গিয়ে পোল বা মেরু। আর দর্পণের ধর এরকম একটা জায়গাতে রয়েছে গিয়ে আমার সেন্টার অফ কার্ভেচার। আর সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, চল এইটুকু আগে বললাম। এবার আমি বইতে, তো আমাদের বইতে যেরকম পয়েন্টিং আছে আমি সেইভাবে পয়েন্টিংটা করি, তাহলে বই থেকে যখন পড়বি তখন সুবিধা হবে। বইতে পি পয়েন্টটাকে ওরা লিখেছে ও নাম দিয়ে, ও, ঠিক আছে। এবারে আমি দর্পণটার নাম দিলাম হচ্ছে কি এম আর এম ড্যাশড, ঠিক আছে, এম আর এম ড্যাশ দর্পণটার নাম দিলাম। এবারে একটা আমরা মনে আছে উপাক্ষীয় রশ্মি পড়েছিলাম। উপাক্ষীয় রশ্মি কোনটা, যেটা কিনা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে, আর যেটা কিনা প্রধান অক্ষের খুব কাছে অথবা প্রধান অক্ষের সমান্তরাল। আর এই লেন্সটা কীরকম লেন্স, এই লেন্সটা হচ্ছে ক্ষুদ্র অ্যাপারচারযুক্ত লেন্স, ক্ষুদ্র উন্মেষ বা ক্ষুদ্র অ্যাপারচারযুক্ত একটা লেন্স, ঠিক আছে। ক্ষুদ্র যুক্ত লেন্স মানে কি, লেন্সটা খুব ছোট আকৃতিতে, লেন্সটা ছোট, মানে এটা যদি একটা বড় লেন্স হয় তাহলে এটা একটা ছোট লেন্স। এই লেন্সটা খুব একটা ক্ষুদ্র লেন্স, তাই এটাকে আমরা বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স। এবারে এই যে রশ্মিটা, এটার নাম দিলাম আমি ধর পি আর কিউ। পি কিউ রশ্মিটা মিররের উপরে আসলো, আসার পরে এবার যখনই মিরর দেখবি তখনই আমরা কি বলেছিলাম যে মিররের উপরে রশ্মিটা যেই পয়েন্টে এসে পড়লো সেই পয়েন্টটা আর সেন্টার অফ কার্ভেচারকে আগে যুক্ত করব। তাহলে সিকিউ, এই যে দেখতে পাচ্ছি সিকিউ যে রেখাটা এটা হয়ে গেল ওর অভিলম্ব। এবার আমরা কি জানি যে প্রতিসরণ কোণ আর আপতন কোণ সমান হয়, তার মানে রশ্মিটা যেই পথে বেরোবে সেই দ্বারা রশ্মিটা যেই পথে বেরোচ্ছে তার অ্যাঙ্গেলটা কিন্তু সেম বানাচ্ছে, মানে এই যে অ্যাঙ্গেলটা এইটাও কিন্তু আই হবে, ঠিক আছে। তারপর আমরা কি জানি যে কোনো একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স, তার যে উপাক্ষীয় রশ্মি, সেই উপাক্ষীয় রশ্মিটা প্রতিফলনের পরে যেই বিন্দু দিয়ে যাবে, যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হচ্ছে গিয়ে কি লেন্সের প্রধান অক্ষের উপরে যদি মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা কি বলি, মুখ্য ফোকাস। বললাম না, মুখ্য ফোকাস লেন্সের এই দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থান করে। তার মানে এই যে পয়েন্টটা এইটাকে আমরা বলবো দর্পণের মুখ্য ফোকাস, যেটাকে আমরা বলবো এফ, ঠিক আছে। তাহলে তুই ভালো করে দেখ, এই যে ও এফ, এই যে ডিস্টেন্সটুকু হয়ে গেল গিয়ে কি ফোকাল লেংথ এফ। আর সিমিলারলি সি আর ও এর যে ডিস্টেন্সটা এটা হয়ে গেল কি রেডিয়াস অফ কার্ভেচার বা আর। এবারে আমি জ্যামিতির নলেজ দিয়ে কিছু প্রুফ করার চেষ্টা করি। দেখ কীভাবে প্রুফ করব। ধর প্রথমেই আমি দেখব দুটো ত্রিভুজ, এই পি কিউ সি, এক সেকেন্ড। প্রথমেই দেখ এই যে অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি কিউ এফ ইকুয়ালস টু কত, আই। এটা তো আমাকে প্রতিফলনের সূত্র থেকেই আমি এটা প্রমাণ করতে পারি এই জিনিসটাকে। দেন আমি একটা সিমেট্রিসিটি থেকে দেখ, এই একান্তর কোণের কনসেপ্ট আছে না, ওই একান্তর কোণের কনসেপ্ট দিয়ে দেখ এই যে পয়েন্টটা, এই পি কিউ সি এই পয়েন্টটা, আর এই যে সি কিউ এফ এই যে পয়েন্টটা,
এই দুটো পয়েন্ট QCF, এই দুটো পয়েন্ট কিন্তু এই যে একান্তর কোণ হওয়ার জন্য এই দুটো পয়েন্ট কিন্তু সেম, মানে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম। ঠিক আছে, তাহলে আমি এই স্টেটমেন্টটাও লিখে দিই যে অ্যাঙ্গেল PQC ইকুয়ালস টু অ্যাঙ্গেল QCF ইকুয়ালস টু কত? I। তার মানে দেখ, এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমি এই PQCটাকে, এই যে PQC এলিমিনেট করে দিই আমি। এই দেখ, দুটো ইকুয়েশনই PQC আর PQC কমন আছে, সুতরাং আমি বলতে পারি যে CQF ইকুয়ালস টু QCF ইকুয়ালস টু QCF, মানে বেসিক্যালি CQF মানে এই অ্যাঙ্গেলটা, ইকুয়ালস টু QCF মানে এই অ্যাঙ্গেলটা। দেখতে পাচ্ছিস এই দুটো অ্যাঙ্গেল সেম। তাহলে এই যে একটা ত্রিভুজ দেখ, এই যে QCF যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান হবে না? এই যে দেখ, এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা, তাহলে এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে CF ইকুয়ালস টু QC। CF ইকুয়ালস টু QC CF ইকুয়ালস টু QC CF ইকুয়ালস টু QC, ঠিক আছে, সরি, CF ইকুয়ালস টু QF ইকুয়ালস টু QF। এবার আমি ডায়াগ্রামটাকে কপি করে নিয়ে যাই। এবার দেখ, এই যে দর্পণটা, এই দর্পণের আমরা কি পেলাম? এই বাহুটা মানে এই দর্পণের CF ইকুয়ালস টু QF, এইটা আমি প্রমাণ করলাম এখন অবধি। ঠিক আছে, এবার যেহেতু দর্পণটা খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত, মানে দর্পণটা খুব ছোট, তার জন্য এই যে বাহুটা, এই যে বাহুটা CQ, এই বাহুটা আর এই যে FO, এই বাহু দুটো সমান হবে। কি করে সমান হবে প্রমাণ করি। ধর আমি এই যে রেখাটা আঁকি, এভাবে দেখ, আমি তোকে বোঝাচ্ছি, গ্রাফিক্সটা দেখ। এই যে বাহুটা একটু ছোট হয়ে গেল, লাইক, হ্যাঁ, এই যে বাহুটা, এই দেখ FQ তো FQ। এবার যেহেতু এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, তাহলে আমি যদি বাহুটাকে এরকম, এইটা এ দেখ, এটা হচ্ছে কি FQ। এবারে আমি যদি এই বাহুটাকে এইভাবে নিয়ে ঘুরিয়ে, মানে এইটাকে এইভাবে ঘুরালাম, ঘুরিয়ে এখানে নিয়ে আসি, তাহলে দেখ দুটো সেম হয়ে গেল না? মানে এই এই যে সি, এক সেকেন্ড, মানে এই যে FQ বাহুটা, এই বাহুটা আর এই যে FO বাহুটা, এই দুটো বাহু পরস্পরের সমান হয়ে গেল। আবার তুই মনে কর, তাহলে আমি এই স্টেটমেন্টটা লিখি। এটা আমি কি করে প্রমাণ করলাম? যে দর্পণটা খুব ক্ষুদ্র, সেখান থেকে প্রমাণ করলাম যে FQ ইকুয়ালস টু FO। তাহলে একবার লিখে নিই, FQ ইকুয়ালস টু FO। ঠিক আছে,
আবার দেখ এই যে এফ কিউ ইকুয়ালস টু সি এফ ছিল, তার মানে এফ ও ইকুয়ালস টু সি এফ আমি লিখতে পারি, রাইট? এফ ও ইকুয়ালস টু সি এফ, তার মানে এই এফ ও ইকুয়ালস টু সি এফ মানে কী হয়ে গেল, দেখ এফ ও, সরি মানে এই যে এফ ও ইকুয়ালস টু সি এফ, তার মানে এফ ও কোনটা, এফ হচ্ছে কি এইটা, এই সরি, এফ ও ইকুয়ালস টু সি এফ। তাহলে দেখ একটা ইন্টারেস্টিং জিনিস হবে, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এফ ও ইকুয়ালস টু সি এফ, আবার ও সি ইকুয়ালস টু 2 টাইমস ও এফ। সো দেখ, সরি ফর দ্য ইন্টারাপশন, এখানে এই যে দুটো বাহু দেখলাম, এই ও সি ইকুয়ালস টু ওসি ইকুয়ালস টু পেয়ে গেলাম আমি কত, ওসি ইকুয়ালস টু 2 টাইমস ও এফ। কী করে হলো দেখ, আমি আবার বোঝাচ্ছি। এখানে আমি সর্বপ্রথম কী প্রমাণ করেছিলাম, সর্বপ্রথম আমি এটা প্রমাণ করলাম যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা পরস্পর ইকুয়াল ছিল কি না বল, ইকুয়াল ছিল তো? তারপরে আমি দেখ এখানে একটা ট্রায়াঙ্গেল পেয়েছিলাম, রাইট? তাহলে আমি সর্বপ্রথম প্রমাণ করলাম যে এইটা আর এটা সমান। এটা তো আমি ল অফ রিফ্লেকশন থেকেই পেয়ে যাচ্ছিলাম যে এই দুটো কোণ সমান। তারপরে আমি এই একান্তর কোণের ধর্ম থেকে দেখলাম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পরের সমান, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান হলো, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান ছিল। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এবারে তোর নিশ্চয়ই মনে আছে যে ওই আমরা যখন পড়তাম না যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পাশাপাশি দুটো কোণ সমান হলে এই বাহুটা আর এই বাহুটাও পরস্পরের সমান হবে, রাইট? তাহলে সেখান থেকে আমরা দেখলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান। এবারে তোকে আমি কি প্রমাণ করেছিলাম, এই যে বাহুটা আর এই বাহুটা এরাও পরস্পরের সমান হবে। কী করে সমান হবে? লেন্সটা যেহেতু খুব ক্ষুদ্র, তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকে তুই এইভাবে ফেলে দে নিচে, মানে এইভাবে এই রেখাটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দে, ফেললেই এটা এরকম পরিণত হয়ে যাবে। যেহেতু লেন্সটা খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স ছিল, তাই লেন্সটা খুব ক্ষুদ্র হলো। সো তো এখান থেকে আমি এটা প্রমাণ করতে পারলাম যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সমান, ঠিক আছে? তাহলে আল্টিমেটলি আমি কি বলতে পারলাম, এইটা আর এইটা পরস্পর সমান। আবার এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি সিএফ, এই যে টোটাল সিএফ বাহুটা, এক সেকেন্ড এটা পুরোই খারাপ হয়ে গেছে, টোটাল সিএফ বাহুটা, এই যে পুরো সিএফ বাহুটাকে আমি পেলাম, ঠিক আছে? তাহলে এই ওএফ ইকুয়ালস টু সিএফ, আবার এই দুটোকে যোগ করলে সিও, তার মানে আমি বলতে পারি যে ওএফ প্লাস ওএফ সমান সমান সিএফ, তার মানে সিএফ ইকুয়ালস টু 2 টাইমস ওএফ। সেটাই আমি দেখ লিখেছি, এই দেখ সিএফ সিও ইকুয়ালস টু 2 টাইমস ওএফ। আর তুই যদি একটু ভালো করে মেমোরিতে জোর দিস, তাহলে তুই কি পাবি, এই যে সিও এটাকে আমরা কি বলেছিলাম, আর ওএফ এই ডিস্টেন্সটাকে আমরা কি বলেছিলাম, এফ ডিস্টেন্স। মানে সি আর ও এই পয়েন্ট দুটো জোড়া করছে যেটা, সেটা হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার। আর ও এবং এফ, ও এই যে ও আর এফকে কানেক্ট করছে যে লাইনটা, এইটা হয়ে গেল ফোকাল লেন্থ। তার মানে তার মানে তার মানে ওসি ইকুয়ালস টু 2 টাইমস ওএফ। দেখ ছবিটা তুই দেখতে পাচ্ছিস স্পষ্টভাবে, তার মানে ওসি হয়ে যাচ্ছে কি এর রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়ালস টু 2 টাইমস ওএফ মানে ফোকাল লেন্থ। তাহলে এইটা হয়ে গেল আমার সম্পর্ক।
এবারে আমি উত্তল লেন্সের ক্ষেত্রে সেম প্রুফটা করব। এটা হচ্ছে আমার একটা উত্তল লেন্স, ঠিক আছে? বইয়ের রুল অনুযায়ী আমি ছবিগুলো আঁকছি যাতে তোর পরে বই থেকে প্রুফটা দেখতে সুবিধা হয়। এটা হলো কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এই পয়েন্টটাকে আমরা বলবো ও, যেটা হলো গিয়ে পোল। আর এইটা হলো গিয়ে সেন্টার অফ কার্ভেচার। আর এক সেকেন্ড, হ্যাঁ, এটা হলো সেন্টার অফ কার্ভেচার। এবারে এই এই যে সেটা রয়েছে, মানে এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা আলোকরশ্মি এসে পড়লো। এই আলোকরশ্মিটা নাম দিলাম আমি PQ, ঠিক আছে? PQ রেখাটা যখন আসবে, আসার ফলে এখানে একটা এই যে রেখাটা, এটা সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে একটা লাইন আমি ড্র করব, যেটাকে আমরা বলবো অভিলম্ব। আর এর যে মাঝে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা হলো কত? I। আর প্রতিফলনের সূত্র থেকে আমরা কী বলতে পারি, যে I আর রিফ্লেক্টেড রের অ্যাঙ্গেলটা সেম, তার মানে I ইকুয়ালস টু R, ঠিক আছে? তাহলে R না বলে আমি এটাকে বলতে পারি ইজিলি যে এটা হলো গিয়ে বেসিক্যালি এটা I অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার আমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে R, এই পয়েন্টটার নাম R দিলাম, ঠিক আছে? এবার দেখ, জাদু হবে, জাদু। আমি বেসিক্যালি ব্র্যাগ করছি যে আমার একটা সুন্দর আইপ্যাড আছে, এবং সেই আইপ্যাডে আমি টেকনোলজিকে ইউজ করে এইসব কায়দাবাজি করতে পারি। সো ইফ ইউ আর জেলাস, থ্যাঙ্কস। সো ব্যাক টু পড়া। হ্যাঁ, তো এটা OCQ পয়েন্টগুলো দেখালাম। এবারে এই যে রেটা, এই যে OR, এই যে OR রশ্মিটা, এই OR রশ্মিটা, এটাকে যদি আমি পিছন দিকে বাড়িয়ে দিই, পিছন দিকে বাড়িয়ে দিলাম, লেটস সে এত অবধি, এই OR রশ্মিটাকে আমি পিছন দিকে বাড়িয়ে দিলাম, এবং এই পয়েন্টটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে টাচ করলো যেই বিন্দুতে, সেই বিন্দুটাকে আমি বলে দিলাম F বিন্দু। কেন? কারণ আমরা জানি যে কোনো দর্পণে উপাক্ষীয় রশ্মি যেটা কিনা প্রধান অক্ষের সমান্তরাল, সেই প্রধান অক্ষের সাথে সমান্তরাল, দেখ এই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সমান্তরাল রশ্মি আসার আপতিত হওয়ার পরে যখন প্রতিফলিত হবে, তখন প্রতিফলিত হলে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটা হলো গিয়ে দর্পণের ফোকাস। মানে যদি আমার কাছে একটা অবতল দর্পণ থাকতো, তো অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিটা, এই যে রশ্মিটা আসলো, এসে একটা পয়েন্টে মিললো, এই পয়েন্টটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। মানে প্রকৃতপক্ষে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে এই যে রশ্মিটা আসলো, এসে এইভাবে বেরিয়ে গেল, আমার মনে হচ্ছে যে রশ্মিটা এরকম একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে। মানে কি? মানে 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 আমি যদি এইখানে একটা চোখ রাখি, এই জায়গাটায় আমার চোখ রাখি, এই জায়গাটায় আমার চোখ রাখি, তাহলে আমি দেখব রশ্মিটা এরকম একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে। এই যে পিছন দিকে এরকম একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলি F। এই যে এই পয়েন্টটাকে আমরা বলবো F। এটাই হচ্ছে কি উত্তল লেন্সের মুখ্য ফোকাস। তাহলে দেখ, অবতল লেন্সের যে মুখ্য ফোকাস, সেটা কিন্তু লেন্সের বাইরে, অবতল দর্পণের যে মুখ্য ফোকাস সেটা কিন্তু দর্পণের বাইরে আছে। কিন্তু উত্তল দর্পণের যে মুখ্য ফোকাস, সেটা কিন্তু দর্পণের ভেতরে অবস্থান করছে, মানে এই ফোকাসটা দর্পণের ভেতরে আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারিস। তুই যদি বইটা পড়িস না, তাহলে সবচেয়ে ভালো হয়, এই পয়েন্টগুলো তুই দেখতে পাবি ওখানেই। এবারে আমি মধ্য আলোচনায় আসি। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস দেখতে পারলি, এই পয়েন্টটা। এবারে আমি আসি প্রুফ করতে। এই দর্পণটার নাম ওরা দিয়েছে MM-। নাও আমি প্রুফটা করি। দেখ, প্রথমেই আমি কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমি দেখতে পাচ্ছি এই যে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পরের সমান। তাহলে আমি স্টেটমেন্টটা লিখি যে অ্যাঙ্গেল PQ
অ্যাঙ্গেল PQR ইকুয়ালস টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল PQ, আচ্ছা এই পয়েন্টটাকে আমি এন দিয়ে দিই, অ্যাঙ্গেল PQN ইকুয়ালস টু অ্যাঙ্গেল NQR ইকুয়ালস টু I। ঠিক আছে, এবার দেখ, এবার এইখানে দেখ একটা বিপ্রতীপ কোণ আছে না, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান না বিপ্রতীপ কোণের জন্য, এই দেখ এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা পরস্পরের সমান। তাহলে আমি এটাকে লিখতে পারি যে অ্যাঙ্গেল NQR ইকুয়ালস টু অ্যাঙ্গেল FQC। ঠিক আছে, দেন আচ্ছা এইটা, এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে আর এইখানে যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে এটা পরস্পরের সমান না, এই দেখ এইটা আর এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পরের সমান। তাহলে আমি এটার জন্য স্টেটমেন্টটা লিখতে পারি যে অ্যাঙ্গেল PQN ইকুয়ালস টু অ্যাঙ্গেল FCQ, এইটা 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 এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এই দেখ এবারে মজা দেখ, এই যে দুটো ইকুয়েশন পেলাম আমি, এই দুটো ইকুয়েশনকে যদি এলিমিনেট করি তাহলে দেখ PQN ইকুয়ালস টু FCQ আর PQN ইকুয়ালস টু NCR। যে PQN আর PQN ইকুয়ালস টু CFQ। তাহলে এবারে আমি এখান থেকে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, তাহলে NQR ইকুয়ালস টু FCQ। দেখ NQR ইকুয়ালস টু FCQ, দুটো অ্যাঙ্গেল কী কী, NQR এবং FCQ দুটো অ্যাঙ্গেল সেম। আবার NQR ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা ছিল না, এ দেখ NQR ইকুয়ালস টু FQC ইকুয়ালস টু FCQ। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে FCQ ইকুয়ালস টু FQC, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেল দুটো সমান, এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, তার মানে OQ ইকুয়ালস টু FC। OQ ইকুয়ালস টু FC, দাঁড়া আমি ডায়াগ্রামটা কপি করি। হ্যাঁ, তো এই দেখ এই QF আর এই যে এখানে আমরা আগের প্রুফটা থেকে কি পেলাম, এই যে আগের পেজে যে প্রুফটা করলাম সেটা থেকে আমরা পেলাম যে এই যে এই দুটো বাহু সমান, মানে CF ইকুয়ালস টু CQ। ঠিক আছে, CF ইকুয়ালস টু CQ, মানে এই যে CF ইকুয়ালস টু CQ। ঠিক আছে, এবারে আমি বলতে পারি
এই যে বাহুটা রয়েছে দেখ, এই এফ কিউ বাহুটা আর ও এফ বাহুটা এরা পরস্পরের সমান হবে। কেন সমান হবে? কারণ এরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। কারণ কি দেখ, এইটাকে যদি তুই এইভাবে ফেলে দিস তাহলে এইটার আর এটা সমান হয়ে যায়, এটা আর এটা সমান। তাহলে তাহলে আমি পেলাম এই দুটো বাহু সমান। তাহলে আমি এই স্টেটমেন্টটাও লিখি যে প্রথমে আমি দেখছিলাম সি এফ ইকুয়ালস টু সি কিউ, আর সেখান থেকে আমি পেয়ে গেলাম যে সি কিউ সি কিউ না কিউ এফ ইকুয়ালস টু ও এফ, আর এটা হবে গিয়ে সি এফ ইকুয়ালস টু এফ কিউ। সি এফ ইকুয়ালস টু এফ কিউ আর ও কিউ এফ ইকুয়ালস টু ও এফ। তার মানে এই দুটো থেকে আমি ইকুয়াল করে পেলাম সি এফ ইকুয়ালস টু ও এফ, সি এফ ইকুয়ালস টু ও এফ। মানে সি এফ এইটুকু আর ও এফ এইটুকু, এই দুটো পরস্পরের সমান। তাহলে সি এফ আর ও এফকে যোগ করলেই তো আমি ও সি পাচ্ছিলাম না। আর ও সিটা কি? ও সিটাই হলো গিয়ে আমার এই যে ও সিটা হলো কি রেডিয়াস অফ কার্ভেচার, আর ও এফটা এটা হলো কি আমার ফোকাল লেন্থ, রাইট? আর এখানকার স্টেটমেন্ট থেকে আমি কি পেলাম? এখানকার স্টেটমেন্ট থেকে আমি পেলাম যে ও সি ইকুয়ালস টু ও এফ, ও সি ইকুয়ালস টু ও এফ। আবার ও সি প্লাস ও এফ ইকুয়ালস টু, সরি মিস্টেক হয়ে গেছে, দেখ এখানে পেলাম ও এফ ইকুয়ালস টু সি এফ, ও এফ ইকুয়ালস টু সি এফ, ও এফ ইকুয়ালস টু সি এফ। আবার ও এফ প্লাস সি এফ ইকুয়ালস টু ও সি। তার মানে ও সি ইকুয়ালস টু 2 টাইমস ও এফ। তার মানে রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়ালস টু 2 টাইমস ফোকাল লেন্থ। আচ্ছা, সদ্বিম্ব 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 কথাটার অর্থ হলো গিয়ে প্রকৃতভাবেই মিলিত হয়, মানে রিয়েলিটিতে মিলছে, রিয়েল। আর অসদ্বিম্ব মানে প্রকৃতপক্ষে মিলছে না, মানে ভার্চুয়াল, রিয়েল নয়, ভার্চুয়াল। ঠিক আছে? সদ্বিম্ব রিয়েলিটিতে আলোর রশ্মিটা মেলে, আর অসদ্বিম্ব রিয়েলিটিতে মেলে না, কিন্তু আমরা রেগুলোকে বাড়িয়ে যে পয়েন্টটায় মিট করি সেটা হয়ে যায় ভার্চুয়াল অসদ্বিম্বের ক্ষেত্রে। ঠিক আছে? এবারে যদি আমি একটা অবতল লেন্স নিই, অবতল লেন্সে মনে রাখবি এই যে রিজিয়নটা, অবতল লেন্সের এই যে ফোকাল লেন্থটা এক সেকেন্ড, এটা জানার আগে তোকে জানতে হবে যে পজিটিভ আর নেগেটিভ ডিরেকশন কীভাবে নেয়। ওয়েট, নো, শিট। আচ্ছা, আমার সাইন কনভেনশনের একটা ট্রিক আছে, সেটা হলো গিয়ে এইটা আমি একটা অ্যাক্সিস আঁকলাম, এক্স ওয়াই অ্যাক্সিসে আমরা কীরকম দেখি যে এই রিজিয়নটাকে আমরা বলি পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। এইখানে এক্সটা নেগেটিভ আর ওয়াইটা পজিটিভ, আর নিচের এই জায়গাটায় এক্সও নেগেটিভ আর ওয়াইও নেগেটিভ।
আর এই জায়গাটায় এক্সটা পজিটিভ কিন্তু ওয়াইটা নেগেটিভ, আর এই জায়গায় দুটোই পজিটিভ, আর এই জায়গাটায় এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ। এটুকু তো তুই জানিস। এই লজিকটাকে কাজে লাগিয়েই লেন্সের সব লজিক লাগবে। মানে মনে কর যে এইখানটায় একটা আমি লেটস সে যে এইখানে আমি একটা মিরর লাগিয়ে দিলাম, তাহলে সেই মিররের এই যে রিজিয়নটা, এই রিজিয়নটায় তারা এই যে রিজিয়নটা, এই রিজিয়নে কিছু থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, এই রিজিয়নে কিছু থাকলে সেটা এক্স অ্যাক্সিসটা পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ, এই রিজিয়নে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এই রিজিয়নে ওয়াই নেগেটিভ আর এক্সও নেগেটিভ। ঠিক আছে, এই ট্রিকটাকে মনে রেখেই আমি এবার অবতল দর্পণের একটা কনসেপ্টে আসি। এইটা আমার কাছে একটা অবতল দর্পণ আছে, এটা একটা অবতল দর্পণ। এখানে অবতল লেন্সের ফোকাসটা যেটা আছে, ফোকাসটা দেখ, ফোকাল লেন্থটা কোথায়, নেগেটিভ দিকে, এক্স অক্ষের নেগেটিভে। মানে এই পোলটাকে যদি আমি সেন্টার ধরি তাহলে এক্স অ্যাক্সিসে নেগেটিভের পড়ছে এটা, তারপরে ফোকাসটা হবে গিয়ে নেগেটিভ। এবার অবতল লেন্সে অবজেক্ট, এটা এই যে এইটা অবজেক্ট, অবজেক্টের অবস্থান যেটাকে আমি বলি ইউ, সেই ইউটাও তাহলে কি হবে, এক্স অ্যাক্সিসে নেগেটিভ দিকে, তাই নেগেটিভ। এবার যদি সদ্বিম্ব গঠিত হয়, মানে অবতল লেন্সে যদি রিয়েল ইমেজ গঠিত হয়, কখন হবে, মানে ধর লেন্সের থেকে আলোটা, বস্তু থেকে আলোটা বেরোলো, বেরিয়ে আলোটা এরকম বেরোলো, বেরিয়ে এটা এরকম ফোকাস দিয়ে চলে গেল, ঠিক আছে, ফোকাস দিয়ে চলে গেল, আবার একটা আলো এরকমভাবে আসলো, এসে এটা রিফ্লেক্ট হয়ে এইভাবে চলে গেল, ঠিক আছে, তাহলে এখানে দেখ এই জায়গাটায় ইমেজটা তৈরি হলো, এই ইমেজটি কি রিয়েল ইমেজ। তাহলে অবতল দর্পণের যে রিয়েল ইমেজটা, অবতল দর্পণে যদি রিয়েল ইমেজ হয়, মানে রিয়েল মানে হচ্ছে কি সদ্বিম্ব, রিয়েল ইমেজ কোন দিকে গঠিত হবে, নেগেটিভ, এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে। এবার যদি আমি এই অবতল লেন্সের এই যে বস্তুটাকে খুব কাছে নিয়ে আসি, তাহলে এই আলোটা এখানে গেল, যাওয়ার পরে আলোটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এইখানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে আলোটা যাবে সেটা এইভাবে চলে যাবে, গেলে এইটা পিছনে মিট করলে এখানে অবজেক্টটা তৈরি হবে। এই যে অবজেক্টটা, এটা সৎ না অসৎ, এটা কিন্তু অসৎ বা ভার্চুয়াল, কারণ দেখ লেন্সের মিররের ভিতরে তৈরি হচ্ছে, এটা রিয়েলিটিতে মিলছে না, কিন্তু আমরা চোখটাকে এরকম জায়গায় রাখলে আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা জায়গায় অবজেক্টটা তৈরি হচ্ছে, তাই এটা অসৎ বিম্ব। ঠিক আছে, তাহলে অবতল দর্পণে ভার্চুয়াল ইমেজ কোথায় তৈরি হবে, পজিটিভ ডিরেকশনে, ভার্চুয়াল ইমেজ পজিটিভ ডিরেকশনে। ঠিক আছে, এবার অবতল দর্পণে বস্তুর হাইট, অবজেক্ট হাইট, এইটা পজিটিভ হবে। কেন, দেখ এই যে অবজেক্টের হাইটটা, এটা তো ওয়াই অ্যাক্সিসে পজিটিভ দিকে, মানে ওয়াইতে তো পজিটিভভাবে রয়েছে, তাই এটা অবজেক্ট হাইটটা হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, আর ইমেজ হাইট কীরকম ইমেজ, যদি রিয়েল ইমেজ হয়, রিয়েল ইমেজ মানে কীরকম, এই তো এইভাবে তৈরি হতো রিয়েল ইমেজটা, এটা অবজেক্ট হলে এই যে এটা রিয়েল ইমেজ এরকম তৈরি হয়, তার মানে রিয়েল ইমেজটা কীরকম, রিয়েল ইমেজটা হয়ে যাবে নেগেটিভ। আর যদি ইমেজ
ভার্চুয়াল হয়, ভার্চুয়াল ইমেজ মানে কীরকম, এই যদি বস্তু হয়, এই যদি লেন্স হয়, এখানে ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজটা কোন দিকে, পজিটিভ দিকে তৈরি হয়, তাহলে ভার্চুয়াল ইমেজটা পজিটিভ হবে, ঠিক আছে। আর রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচারটা কোন দিকে, রেডিয়াস অফ কার্ভেচার এইটুকু, এটা তো এক্স অ্যাক্সিসে নেগেটিভ, নেগেটিভ এক্স অ্যাক্সিস, তার মানে রেডিয়াস অফ কার্ভেচারটা নেগেটিভ, তাহলে এটা হয়ে গেল একটা অবতল দর্পণের কেস। এবার দেখ, অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে ইমেজটা, এইটা অবজেক্ট আর এইটা ইমেজ। অবতল দর্পণের ইমেজ কিন্তু সবসময় লেন্সের ভিতরেই, মিররের ভিতরেই তৈরি হয়। এই প্রমাণগুলো আমি পরে দেখাচ্ছি, কিন্তু এখন আপাতত ধরে নে। তাহলে একটা উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাল লেংথটা কোন দিকে, ফোকাল লেংথটা পজিটিভ, মানে এই দিকে ফোকাসটা পজিটিভ এক্স অ্যাক্সিসে, তাই ফোকাল লেংথটা পজিটিভ। রেডিয়াস অফ কার্ভেচারটা এই দিকেই, রেডিয়াস অফ কার্ভেচারটাও পজিটিভ ডিরেকশনে। আর আর এবার আছে কি, অবজেক্ট হাইট, অবজেক্টটা কোন দিকে, অবজেক্টটা হচ্ছে পজিটিভ এক্স, ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে, মানে পজিটিভে। আর ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, ইমেজটাও উপরের দিকে, তার মানে ইমেজটাও পজিটিভ ডিরেকশনে। আর হ্যাঁ, এই হচ্ছে কি উত্তল দর্পণের কেস। দেখ, তো সবার প্রথম যেটা দেখতে হবে সেটা হলো গ্র্যাভিটির আন্ডারে বৃষ্টির কণা কিভাবে বিহেভ করে। দেখ, যদি আমি একটা চেম্বার তৈরি করি এরকম, যেই চেম্বারটার মধ্যে কোনো গ্র্যাভিটি নেই, এবং সেখানে আমি কিছু বৃষ্টির জলের বিন্দু ছেড়ে দিই, তাহলে জলকণাগুলো ঠিক এইরকম এক একটা স্ফিয়ার বা গোলকের মতো দেখাবে। এই যে জলকণাগুলো এরকম এক একটা গোলকের মতো দেখাবে। কিন্তু আমাদের জেনারেল মিসকনসেপশন কি থাকে বৃষ্টির ফোঁটাকে নিয়ে, যে বৃষ্টির ফোঁটা আসলে এইরকম হয় একটা, কিন্তু আসলে এমন নয়। বৃষ্টির ফোঁটা যেরকম হয় সেটা হলো এইরকম, যদি সেটা গ্র্যাভিটির আন্ডারে ফ্রি ফল করে, তার মানে একটা স্ফিয়ারের মতো। এবার দেখ, ধর আমি দিনের বেলার একটা সিনারিও মনে করছি। ধর এমন একটা দিন যেদিনকার বৃষ্টি হচ্ছে, তো এইরকম একটা জায়গায়, আমার সূর্য রয়েছে, আর এই সূর্যের সামনে এইখানে, এক সেকেন্ড, হ্যাঁ, সূর্যের ঠিক সামনের অংশে এইখানটায় কিছু বৃষ্টির কণা রয়েছে, জলের ফোঁটা, কীরকম তারা স্ফিয়ারের মতো নিচের দিকে পড়ছে। বৃষ্টির ফোঁটাকে অনেক সময় মনে হতে পারে যে যেহেতু এটা একটা গোলক বা স্ফিয়ার, আর গ্র্যাভিটির জন্য নিচের দিকটায় বেশি টান পড়ছে দেখে এটা এরকম শেপ, কিন্তু না, এটা একটা মিসকনসেপশন। বৃষ্টির ফোঁটা এরকম হয় না, এরকম হয়, ঠিক আছে। তো গ্র্যাভিটির আন্ডারে ওরা এরকম স্ফিয়ারের মতো পড়ছে। এবার আমরা কি জানি যে রেইনবো কী করে ফর্ম করে, সূর্যের আলো বৃষ্টির ফোঁটায় এসে এখানে আলোর ডিসপারশন হয়ে লাল আলো বেরিয়ে যায়, নীল আলো বেরিয়ে যায়, সবুজ আলো বেরিয়ে যায়। কিন্তু সেটা ঘটে কিভাবে, ডিসপারশনের জন্য কিন্তু আদৌ রেইনবো ফর্ম করে না, তার পেছনে একটা প্রতিফলনের গল্প আছে, সেটা বলছি। দেখ, এখানে আমি একটা বৃষ্টির ফোঁটা আঁকছি। ধর এইভাবে একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারটা হলো কি আমাদের সেই বৃষ্টির ফোঁটাটা। এবার এই স্ফিয়ারের মধ্যে ধর সাদা আলো এসে পৌঁছলো, সাদা আলোর সোর্স কোনটা, সূর্য। ধর এখান থেকে সাদা আলো হিসেবে সূর্যের আলো এসে পৌঁছলো, আসার পরে সাদা আলোর যখন এই বৃষ্টির ফোঁটার মধ্যে ঢুকছে, মানে একটা জল মাধ্যমের ভেতর প্রবেশ করছে,
তখন আলাদা আলাদা যে কালারের লাইটগুলো আছে তাদের স্পিড আলাদা আলাদা হবে জলের ভেতর। তাই আলাদা আলাদা ওই কালারের স্পিড আলাদা আলাদা হওয়ার জন্য ওদের ডেভিয়েশনও আলাদা হবে, কারণ এই আমরা এটা শিখেছিলাম না, ডেল ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। তো যেহেতু দেখ প্রত্যেকের মিউটা ডিফারেন্ট, তাই প্রত্যেকের ডেলটাও ডিফারেন্ট হবে। তো এই কারণে প্রত্যেকের যে চ্যুতিকোণগুলো সেগুলোর মান ডিফারেন্ট হবে, তাই প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রবেশ করবে। ধরা যাক আমি প্রথমে লাল রঙটাকে ধরলাম। লাল রঙের আলোটা এখান দিয়ে প্রবেশ করলো, করে এই যে সেকেন্ড এই যে এখানে যে সেকেন্ড তলটা আছে, এই তল থেকে আলোর প্রতিসরণ হয়ে বায়ুতে প্রবেশ করবে। কীভাবে করবে দেখ, এই তল থেকে এবার বায়ুতে প্রবেশ করে গেল। এবার আমরা কি জানি যে কোনো একটা তলে আলোর যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিফলনও হয় প্রতিসরণও হয়, কিন্তু এখানে যেহেতু প্রতিসরণ হলো তার মানে কিছু না কিছু প্রতিফলন রয়েছে। তার মানে কিছু পরিমাণ আলোকরশ্মি এখান থেকে প্রতিফলিত হয়ে পিছন দিকে চলে আসবে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। ধর যতটা আলো বাইরে প্রতিসরিত হয়ে চলে গেল, তার চেয়েও খুব কম পরিমাণ আলো এখান দিয়ে প্রতিফলন ঘটবে। এই যে আলোটা প্রতিফলন ঘটে এই তলের মধ্যে আবার আসলো, এই তলেও আলোর একটা প্রতিসরণ ঘটবে। তো এখানেও আলোর প্রতিসরণ ঘটে আলোটা বেরিয়ে গেল। এবার যদি তুই বাড়িতে এই এক্সপেরিমেন্টটা করিস, তাহলে বারবার এক্সপেরিমেন্টটা করার ফলে তুই দেখতে পারবি যে এই আলোটা তো মাটিতে আসছে। ধর এইখানে তুই দাঁড়িয়ে আছিস, এখানে তোর চোখ এরকম, এটা তোর চোখ, আর এখানটায় তুই দাঁড়িয়ে আছিস, আর এটা তোর চোখ, ঠিক আছে। এবার তুই যদি দেখিস এটা যদি ভূমি হয়, মানে ধর বেস লাইন মানে মাটি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করে এই অ্যাঙ্গেলটার মান হবে 42 ডিগ্রি। এটা হচ্ছে ফর রেড লাইট, ঠিক আছে। এবার সূর্যের আলোতে তো শুধুই সাদা রং নেই, সঙ্গে সঙ্গে কিছু আরও রং আছে। যেমন ধর আমি ব্লু লাইটে রাখি, এই তল থেকে ব্লু লাইটেরও প্রতিসরণ হবে। ব্লু লাইটের এবার দেখ, তুই আজকেই হয়তো পড়েছিস যে রেড লাইটের ডেভিয়েশনটা সবচেয়ে কম আর ব্লু লাইটের ডেভিয়েশনটা সবচেয়ে বেশি। সুতরাং ব্লু লাইট আরও বেশি চ্যুতিকোণে আসলো, এসে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ হয়ে গেল ব্লু লাইটের। কিন্তু খুব সামান্য পরিমাণ ব্লু লাইট এই তল থেকে প্রতিসরণ ঘটবে, রাইট? তো ধর এখান দিয়ে ব্লু লাইটটা আসলো, এই তলে ব্লু লাইটের কী হবে, প্রতিসরণ হবে, হয়ে এই জায়গাটায় পৌঁছালো, ঠিক আছে। তাহলে ব্লু লাইট একটা অ্যাঙ্গেল ফর্ম করলো এখানে, ব্লু লাইট এই অ্যাঙ্গেলটার মান হয় 45 ডিগ্রির মতো, ঠিক আছে। এবার মাঝখানে গ্রিন লাইটও পড়বে, তো এই গ্রিন লাইট ঠিক মাঝ বরাবর আসবে, এসে এখানে প্রতিসরণ হয়ে বেরিয়ে যাবে। আর খুব সামান্য পরিমাণে গ্রিন লাইট এইখানে মানে উল্টো দিকে রিফ্লেকশন হয়ে আসবে, এসে এই তল দিয়ে রিফ্লেকশন হয়ে এইখানে তো চোখে পড়বে, ঠিক আছে। এবার দেখ, প্রথমে যে রশ্মিগুলো এসে পৌঁছচ্ছিল সেগুলোর ইন্টেন্সিটি অনেক বেশি ছিল, কিন্তু
তারপরে যে রশ্মিগুলো আসলো এইগুলোর ইন্টেন্সিটি কিন্তু অনেকটা কম আগের তুলনায়। এর জন্য রেইনবো যেটা দেখিস ওটা অনেকটা ক্ষীণ হয় তুলনায়। আরও বলছি দাঁড়া। এবার তোর চোখ এই আলোটাকে যখন দেখছে, এই আলোটা ধরো রেড লাইট, পিছন দিকেও বাড়িয়ে দে, এটাকে আরও সামনের দিকে গিয়ে দে, তাহলে দেখ একটা রেড কালারের স্ফিয়ার পাচ্ছিস না তুই, রেড কালারের একটা বৃত্ত পাচ্ছিস না এরকম। আবার ব্লু কালারের জন্য তুই একটা নীল রঙের বৃত্ত পাবি। এই যে ব্লু কালারটা এখানে যাবে, গিয়ে ও ভেতরের দিকে একটা বৃত্ত বানাবে। আবার এখানে যে গ্রিন লাইটটা আছে, এই গ্রিন লাইটটা ও গিয়ে মাঝামাঝি একটা বৃত্ত বানাবে, ঠিক আছে। কিন্তু মনে কর এইটা তো তোর বেস লাইন ছিল, এইটা মানে এর নিচে যে অংশটুকু আছে এইটুকু তো তোর ভূমি, তার মানে এইটুকু অংশকে তুই দেখতে পাচ্ছিস না। তুই তাহলে দেখ, যেটা তুই দেখতে পাচ্ছিস সেটা একটা রামধনু তৈরি হয়ে গেল এইভাবে। তাহলে এইভাবে রেইনবো ফর্ম করে। কিন্তু তুই অনেক সময় দেখবি যে একটা রেইনবোর পেছন দিকে আরেকটা খুবই ক্ষীণ রেইনবো দেখা যায়। সেটার কারণ কি, যেটাকে আমরা বলি সেকেন্ডারি রেইনবো। ওইটার কারণ হচ্ছে এই দেখ, এই যে দ্বিতীয়বার যে প্রতিসরণটা ঘটেছিল, যে এই সারফেসটার কথা বলছি, এই সারফেসে যখন এই আলোকরশ্মিটার প্রতিসরণ হলো, এই লাল আলোটার প্রতিসরণ হওয়ার পরে এই সারফেস থেকেও কিছুটা অংশ এরকম প্রতিফলিত হয়ে পিছন দিকে চলে যাবে, কিন্তু সেটার পরিমাণ আরও ক্ষীণ, তীব্রতা আরও কম হয়ে পিছন দিকে যখন যাবে, তখন দেখ এখানেও একটা মিট হওয়ার চান্সেস আছে। যেই রশ্মিটা তোর চোখে এরকমভাবে অনুভূতি যোগাবে যে পিছনে কিছু একটা হচ্ছে। আবার সিমিলারলি এই ব্লু লাইটটা পিছন দিকে, এই ব্লু লাইট যখন দ্বিতীয়বার প্রতিসরণ হবে, খুব ক্ষীণ পরিমাণে নীল রশ্মি এই পিছন দিকে বাড়িয়ে দিলে পিছন দিকে যাবে, গেলে দেখ এখানেও একটা ক্ষীণ পরিমাণে রেইনবো ফর্ম করছে, কিন্তু যার ইন্টেন্সিটিটা খুবই কম। এ দেখ এখানেও একটা রেইনবো আসছে, দেখেছিস? এটাকে আমরা বলি সেকেন্ডারি রেইনবো। তো এইভাবে আসলে